সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এইখানে 2022 সালে পূর্বনগর এবং পশ্চিমনগর পঞ্চায়েত সহ পূর্বনগর পঞ্চায়েতের সভাপতি আলা শফিউদ্দিন খোকন সর্দার, পশ্চিমনগর পঞ্চায়েতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন নিমাই এবং আরো অন্যান্য মুরব্বীরা এক বিচারের সম্মুখীন হয়। সেই বিচারে তারা পুনরায় এই বিচার কমপ্লিট করতে না পারায় নীলু বেগম, মালার মা, ছেলেদের অত্যাচারে তার উপর মারধর করায় সে থানার শরণাপন্ন হয় এবং কোর্টে একটি মামলা হয়। মামলায় তাদের দুই ভাইয়ের নাম হইল মানিক, ফারুক। তারা দুই ভাই তার মার উপর নির্যাতন করে এক প্রকার পুলিশ তাদের গ্রেফতার করার পরে থানা থেকে পুনরায় এটা তদন্তের জন্য সামাজিকভাবে প্রেরণ করার পরে পূর্বনগর পশ্চিমনগর পঞ্চায়েত কমিটি, যেহেতু আমি বৃহত্তর পশ্চিমনগর পঞ্চায়েতের সভাপতি, আমার আন্ডারে 5টা পঞ্চায়েত, তারা আমার শরণাপন্ন হওয়ার পরে আমরা পুনরায় এটা সালিশের ব্যবস্থা করি। সালিশ ব্যবস্থা করার পরে অনেক তর্ক বিতর্কের পরে কয়েকটি সালিশের পরে আমরা সিদ্ধান্ত নেই যে এই জায়গা সম্পূর্ণ নীলু বেগমের নিজস্ব সম্পত্তি। তার ছেলেরা মারধর করছে, তার ছেলেরা বলছে যে আমরা কিছু টাকা ইনভেস্ট করছি বিল্ডিং তোলার জন্য। তারপর সালিশগণ একমত হয়ে তাদের 15,50,000 টাকা জায়গা সহ প্রদান করে উচ্ছেদ করার জন্য নির্দেশ দেয় এবং তারা 15,50,000 টাকা নগদ বুঝিয়া পাইয়া দস্তখত করিয়া এই জায়গা হইতে চিরতরে নিঃসত্ত্বান হয়ে চলে যাওয়ার পরে 1 বছর পর নীলু বেগম মারা যাওয়ার 3 বছর পর ওই দুই ছেলে যারা মোটামুটি উচ্ছৃঙ্খল, তাদের আচরণ ভালো না, এলাকার মানুষ মোটামুটি তাদের অসন্তুষ্ট, আবার গিয়া পুনরায় সে জায়গা দখল করে, তালা ভেঙে গিয়া 3 তলা ফ্ল্যাট নিয়ে করে। এর পরিপ্রেক্ষিতে নীলু বেগমের মেয়ে সানজিদা সালিশদের পুনরায় শরণাপন্ন হয়। সালিশরা পুনরায় বিচারে বসার পর তাদের বলে যে তোমরা তো বাবা জায়গা আমাদের এখানে, আমাদের সম্মুখে, আমাদের স্বাক্ষরিত, তোমরা টাকা পয়সা বুঝে নিয়ে চলে আসো, তোমরা এখন কিসে বলে তোমরা জায়গা দাবি করো। তারপর বলে আমরা ফ্ল্যাটের যে টাকা আমরা খরচ করছি সেই টাকা নিছি, আমরা পুনরায় একটা দলিল করেছিল, আপনাদের দলিল কথা মতন দলিল হয় নাই, আমরা 100% 12 পয়েন্ট জায়গার আমরা ওয়ারিশ পাওনা আছি। তারপর সালিশগণ পুনরায় একমত হয় যে ঠিক আছে, যেহেতু সানজিদা সমস্ত বাড়ি মালিক হইছে, ওদের টাকা পয়সা যাই আছে, ওদের মানবিক দৃষ্টিতে বলছে আমাদের খাওয়ার মতো নাই, ওদের টাকা পয়সা জানিছে শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন লুটপাট করে সব টাকা খেয়ে ফেলাইছে। বড় ভাইয়ের ছেলে টাকা 7 লাখ টাকা ভাগাভাগি, সমস্ত টাকা শাশুড়ি আত্মসাৎ করছে। এখন সে আত্মসাতের টাকার জন্য বোনের উপর অত্যাচার শুরু করছে। আমরা এরপরও মানবিক বিবেচনা করে যে যেহেতু জায়গা এটা হলো খাস জায়গা, এই জায়গা রেজিস্ট্রি করার মতো কারো ক্ষমতা নাই, নীলু বেগম তাদের রোটারি পাবলিক রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আমরা বলছি যে জায়গার মূল্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা করে মূল্য আছে। তো যদি নীলু বেগম তার 3 ছেলে 1 মেয়ে রেখা যায়, ওয়ারিশ সূত্রে তারা 80,000 করে টাকা পায়। আমরা বলছি ঠিক আছে, এক কাজ করো, যেহেতু ওরা মানেই না যে সম্পত্তি 1,80,000 করে এক ভাই 1,60,000 পায়, ডাবল দুই ভাই 3,20,000 টাকা পাবো, তাদের 2 লক্ষ টাকা দিয়ে দেন, যা হয়েছে ভাই বোনের মধ্যে মিলমিশ হয়ে যাও। কিন্তু তারা সালিশের কাছে 3 দিনের সময় নিয়ে তারা ফতুল্লাহ মডেল থানার শরণাপন্ন হয়। ফতুল্লাহ মডেল থানার ওসি সাহেব আছেন, ওসি সাহেবের সাথে আমরা বসি, একসাথে বসার পর ওসি সাহেবও আমাদের সাথে একমত পোষণ করে ওসি সাহেব থানাতে তাদের সব আবার পুনরায় বসার জন্য ডাকে। ওই থানাতে বসে আমি আমার বিশেষ জরুরি কাছে যেতে পারি নাই, আমাদের স্থানীয় মেম্বার শফিউদ্দিন খোকন সর্দার, এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ সবই থানাতে গিয়েছিল। থানাতে একই প্রশ্ন, তোমরা জোর জুলুম করে তালা ভাঙছো, তোমরা পজিশন ছেড়ে দিয়ে তোমরা যদি জায়গা সম্পত্তি আইনগত ব্যবস্থা করো, আমাদের পক্ষে তো কোনো আপত্তি নেই, আইন সবার জন্য দরজা খোলা। এবং আমরা একই প্রশ্ন বলছিলাম যে আমাদের বিচার যদি পছন্দ না হয়, তোমরা আইনগত ব্যবস্থা করতে পারো, সালিশদের পক্ষে কোনো আপত্তি নেই বা সালিশ সেভাবে কোনো কর্ণপাত করবে না।
কিন্তু তারা আমাদের কথা অমান্য করে 3 দিন সময় নিয়ে তারা পুনরায় র্যাবের কাছে শরণাপন্ন হয়। র্যাব মহোদয় ওনারা আসছিল, কি করছে আমি জানি না, তবে ওরা র্যাব চলে যাওয়ার পরে পুনরায় আবার পুনরায় ঘর দুয়ার দখল করে। তবে আমাদের আকুল আবেদন আপনাদের কাছে, সানজিদা যেহেতু ন্যায় বিচার পাইতে পারে, ও সমস্ত টাকা দিচ্ছে ওর মা মৃত্যুর জন্য 16 লক্ষ টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ টাকা সানজিদা বেগম দিচ্ছে, এটা আমাদের জানা মতে। এবং সানজিদার ছোট ভাই ও সহ বলছে যে এই 16 টাকা যা আছে সমস্ত আমার বোন খরচ করছে এবং টাকাটা দেওয়া হয়েছে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার আইনগত সহায়তা, ওই যে সানজিদা বেগম যেহেতু সবকিছু পাইতে পারে তার ব্যবস্থা গ্রহণ আপনাদের অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। আমার আরেকটু প্রশ্ন আছে, আরেকটু প্রশ্ন জবাব। জি বলেন। এখানে যেই ভুক্তভোগী সানজিদা আক্তার মালার সৎ 2 ভাই ফারুক এবং মানিক, এবং তার কিন্তু আরো একটি ভাই রয়েছে জনাব দেলোয়ার, তিনি কিন্তু তার বোনের পক্ষে বলতে গেলে তিনি ন্যায়ের পক্ষে বোনের পক্ষে না। এখানে একটি বিষয় দেখা গেছে যে তারা একবার টাকা, এই যে অংশের টাকা তারা বুঝে নিয়ে, সেটা ভিডিও ফুটেজ রয়েছে, দালিলিক সই স্বাক্ষর সম্পর্কে কাগজ রয়েছে, তারা আপনাদের তারা কি ওই জায়গার আবারও পাওনা টাকা হিসেবে কি 30 লক্ষ টাকা এরকম কি কখনো দাবি করেছে, কিংবা তারা কি বলেছে যে আমাদেরকে আবার পুনরায় 30 লাখ টাকা দাও? আমাদের রায়ে আমরা রায় দিয়েছি, আমাদের রায়ে সে কোনো টাকা পয়সা পাবে না, সে অন্যায় ভাবে। এবং তারা যে অভিযোগটি করেছে যে এই গত 12 এপ্রিল একটি তাদেরকে বাড়ি থেকে সরানো, মানে আপনাদের যেই রায়ের প্রেক্ষিতেই তাদেরকে বাড়ি থেকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বরঞ্চ তারা উল্টো অভিযোগ করেছে তাদেরকে মারধর করে এবং তাদের বাড়ির যে মালামালটি রয়েছে সেগুলো ভাঙচুর করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে এসেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মারধর করেছে সম্পূর্ণ মিথ্যা কথা, এরকম কোনো প্রমাণ নাই। তাদের মারধর তো দূরের কথা, তাদের সাথে অশ্লীল আচরণও করেনি। তারা যা সালিশদের বিরুদ্ধে বলছে, এখন তো তারা সালিশ অমান্য যেন করতে পারে, তারা সবই করতে পারে। তারা তাদের বিরুদ্ধে তাদেরকে একটা গালি পর্যন্ত দেওয়া হয়নি, মারধর তো অনেক দূরের কথা। আমাদের সময় নিল 3 দিন, আমরা তাকে কেন মারধর করার নির্দেশ দিব? যেহেতু 3 দিন সময় নিল, 3 দিন পরে এসে পয়সা আমরা জানাই দেবো কয় টাকা দিবেন, কাউকে টাকা দিবেন কত, অন্য কিছু না, আমরা গরিব মানুষ, আমরা কিছু নাই, কিছু টাকা দিবেন, কয় টাকা দিবেন? তাদের মারধর করা তো এই জায়গায় তো মারধর করার প্রশ্নই আসে না। ছিল সালিশ অত্র অঞ্চলের, এখানে বিচার করছে সালিশ দিয়ে, কোনো ক্যাডার দিয়া কোনো বিচার হয় নাই। এটাই আমার প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেই জায়গাটার মূল্য নির্ধারণ হয়ে তারা তাদের অংশের সম্পূর্ণ টাকা নিয়ে চলে গেছে, নিয়ে গেছে, সেই জায়গার পুনরায় 30 লাখ টাকা চাওয়ার কি আদৌ কোনো যৌক্তিকতা কি? কোনো যৌক্তিকতা তো নাই, বরঞ্চ তারা আইন অমান্য করতেছে, সমান অমান্য করতেছে, এবং এই সমাজে কলুষিত করছে। এলাকার মধ্যে এই সমাজে এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই যে টাকা নিয়ে লিখিত দিয়ে আবার পুনরায় দখল করে। আমার শেষ প্রশ্ন, এই যে গত 12 এপ্রিল যে তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য যে বলা হয়েছে, তারপরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য দিয়েছে, তারাও একটি নিউজ করেছে যে এই নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব জাকির খান তার ছেলে পেলে দিয়ে তাদেরকে অবৈধভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তাকে যে এই বিষয়টির ব্যাপারে জড়ানো হয়েছে, তা আসলে এই বিষয়টি যদি আমাদের ক্লিয়ার করতেন। জাকির খানের সম্বন্ধে কিছুই জানেন না, অযথা একজন ভালো ছেলেকে এই ব্যাপারে দোষী করতেছে। আমরা এই জন্য আন্তরিক দুঃখিত, আমরা অত্যন্ত সমাজের জন্য দুঃখজনক। আমরা এই ব্যাপারে তার এই কথার প্রতিবাদে আমরা নিন্দা জানাইতেছি। এবং দেবক পশ্চিমনগর পঞ্চায়েত এবং মেম্বার সহকারে আমরা সবাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসিয়া ওদের স্থাপনার দাম যা ছিল, ওরা যা চাহিদা করছে, আমরা তাদের শর্ত মতে কথা মতে আমরা সব টাকা পয়সা ওনাদের পরিশোধ করছি। 13,15,50,000 টাকার মতো দেওয়া হয়েছে। এটা বৃহত্তম পঞ্চায়েতে আমরা সবাই মিলে বসে ওদের টাকা দিচ্ছি, এই টাকার ডকুমেন্ট। এখানে আমরা 5 জনের সই করছি, 5 জনের সই করে ওদের টাকা দিচ্ছি। ওরা টাকা নিয়ে সুন্দর মতো টাকা গুণা বুঝে নেওয়ার পরে ওরা সবাই বাসা ছেড়ে চলে গেছে। 3 বছর বাইরে ভাড়া ছিল। ভাড়া থাকার পরে 3 বছর পর ওর মা মারা গেছে, 1 বছর হয়েছে। ওর মা মারা যাওয়ার পরে গত 11 তারিখে ওরা বাসায় হঠাৎ করে তালা ভেঙে ওরা বাসায় ঢুকছে। আমাদের জানাইছে, আমরা যাওয়ার পরে তোরা আবার ঢুকলি কেন? ওরা বলতেছে আমরা এই বাড়ির অংশ পাবো। তোরা কি অংশ পাবি বলার পরে ওরা বলতেছে এই স্থাপনার দাম দেওয়া হয়েছে, বাড়ির জায়গার দাম দেওয়া হয় নাই। তারপরে আমরা পশ্চিমনগর পঞ্চায়েত কমিটি
গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিলে বসলো আমাদের নিয়ে, বসার পরে মেম্বার অফিসে বসার পরে মেম্বার সব দেখলো, বৃহত্তম পঞ্চায়েত সভাপতি সব দেখলো, দেখার পরে ওনারা জায়গাটা সরকারি এনিমি জায়গা তো সরকারি বিলু ধরা হবে না, এনিমি জায়গায় এনিমি রেট ধরা হলো, মৌজা রেট ধরা হলো 5 লাখ টাকা। 5 লাখ টাকা ধরার পরে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, ঠিক আছে ওরা 1,20,000 করে পাইবো, ওরা 2 ভাই 2,40,000 টাকা পাইবো। এই দাম ধরার পরে ওরা সব মানলো, মাইনে যাওয়ার পরে পরের দিন ওরা আবার ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে আবার থানা থেকে ওসি সাহেব আসলো, ওসি সাহেব আইসা কাগজপত্র সবকিছু দেখা ওসি সাহেব ডিসিশন দিল, ঠিক আছে তোমরা তোমার অংশ পাইছো, টাকা পয়সা বুঝে নিয়ে তোমরা এখানে চলে যাও। কিন্তু ওরা সবাই বৃহত্তম পঞ্চায়েতের বিদ্যাঙ্গুলি দেখাইলো, আইন শৃঙ্খলা বাহিনী ফতুল্লা থানার ওসি সাহেবকে বিদ্যাঙ্গুলি দেখাইলো। ওরা কোথায় থেকে এত সাহস পাইলো এটা আল্লাহ বিনে কেউ জানে না। আমগো পঞ্চায়েত উপেক্ষা করছে, আইন শৃঙ্খলা বাহিনী উপেক্ষা কইরা ওরা ওদের মন মতো যা খুশি বলতেছে। 30 লক্ষ টাকা দিতেছে, ওরা 15 লক্ষ টাকা মোটামুটি ভাবে নিয়ে গিয়ে এখন আবার টাকা দাবি করতেছে। কিন্তু সরকারি জায়গা তো ওরা এনিমি প্রপার্টি, ওরা জায়গা দাবি করতে পারে না। তারপরে ওনার স্থাপনা আছে মারুফ মাল্লার জায়গা, উনি স্থাপনা আছে, উনি বলতেছে ওনার স্থাপনা বিক্রি করছে, কিন্তু উনি জায়গা বিক্রি করে নাই, জায়গা সহকারী স্থাপনা দাম ধরছে। জায়গার যা একটা পঞ্চায়েতে একটা দাম ধরা হয়েছে, দাম ধরা হওয়ার পরে আমরা বলে দিছি ওরা 1 লাখ টাকা 2 লাখ টাকা দেওয়া হবে, কিন্তু তারপরে ওরা জিনিসটা মানতেছে না। এখন আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আকুল আবেদন, ওরা কার সাহস এরকম করতেছে, সবার মানে নষ্ট করতেছে, আমাদের সমাজ নষ্ট করতেছে, সমাজের মানহানি করতেছে, আমাদের পশ্চিমনগর পঞ্চায়েত কমিটি, পশ্চিমনগর এলাকাবাসীর সম্মান নষ্ট করতেছে, এটা ওদের বোধগম্য। কারণ আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা একটা সুষ্ঠু তদন্ত করে এই সমাধানটা করে দেন। তাদেরকে আপনাদের পঞ্চায়েতের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বাড়ি ফ্ল্যাট ছাড়তে বলার পরে হুম। তারা একটি অভিযোগ দায়ের করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদেরকে অবৈধভাবে মারধর করা হয়েছে এবং তাদের বাড়িঘরে জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। এখানে এই নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব জাকির খানের নামও জড়ানো হয়েছে যে তাদের ছেলেপেলেরা এই বিষয়টি করেছে। এটা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।